সেবার কালবৈশাখী ঝড়ে রাজাপুর গ্রামের অধিক ঘরবাড়ির ছাউনি ভেঙে পড়ল। উড়ে গেল ঘরের টিন। গ্রামের অধিক ঘর বাড়ি ছিল ছনের তৈরি, কিছু বাড়ি ছিল কেবল টিনের। সে ঝড়ে কত কত পশুর ও প্রাণও গিয়েছিল। গ্রাম জুড়ে গাছের মোড়ক ধরেছিল। প্রতিটি রাস্তায় গাছের মোটা মোটা ডাল সহ গাছ পড়েছিল। ফসলের ব্যাপক ক্ষতি হয়েছিল। ঝড়ের সে রাতে গ্রামের সবচেয়ে প্রভাবশালী কাশেম খন্দকার তার গোলার ধান মাঠ থেকে আনতে পাঠায় কিছু কৃষকদের, যারা তার অধীনে মাঠে কাজ করত। তখন আকাশ গর্জে উঠেছিল বারবার। গর্জনে মানুষ ভয়ে ঘরে ফিরছিল। ঝড়ের আভাস পেয়ে দৌড়াচ্ছিল সকলে বাড়ির পথে, অথচ কাশেম খন্দকার তাদের মাঠে পাঠাচ্ছে। পরবর্তীতে কাজ না পাওয়ার ভয়ে সকলে প্রাণীর ভয় রেখেই মাঠ থেকে ধান আনতে শুরু করে। তখন অবশ্য প্রচন্ড বাতাস বইছিল, বৃষ্টি তখনও নামেনি। চারিদিকে কেবল কালো মেঘে ঢেকে গিয়েছিল আর বিদ্যুৎ চমকাচ্ছিল। বিকেল বেলায় যেন সন্ধ্যা নেমে এলো। অন্ধকার আকাশে আগুনের শিখার মতো বজ্রপাত হচ্ছে, কেঁপে উঠছে ভূখণ্ড। মাঠ থেকে তাড়াহুড়ো করে ধান আনছিল কৃষকরা। হঠাৎ জোরে বিদ্যুৎ চমকায়, বাজ পড়ে মাঠের মধ্যে। বজ্রপাতের আগুনে ঝলসে যায় তিনজন কৃষক। তৎক্ষণাৎ সেখানেই প্রাণ হারায় তিনজনই। বাকি আরো পাঁচজন দৌড়ে গিয়ে কাশেম খন্দকারকে এই খবর জানায়। তিনি মোটে অনুতপ্ত হয় না, বরং উপেক্ষা করে বলে, আল্লাহ চেয়েছেন তাই তার কাছে নিয়ে গেছেন, এতে আমার কোনো দায় নেই। এরপরে যদি মনে হয় আমার কিছু করা প্রয়োজন, তাহলে ওদের ছেলে মেয়ে বউদের আমার বাড়িতে কাজের ব্যবস্থা করে দিব। এই কথা বলেই তিনি ঘরে গেলেন। তার মতো নিষ্ঠুর আর লোভী মানুষ গ্রামে একটাও নেই। একসময় কাশেম খন্দকারের বাবা গ্রামের মোড়ল ছিলেন, তার ধারাবাহিকতায় এখনো তেমনই প্রভাব রয়েছে। গ্রামের সবচেয়ে বেশি অর্থ সম্পদ তারই। গরিব মানুষদের মানুষ মনে করে না, কাজ করিয়ে নিয়ে ন্যায্য পাওনা দেয় না। অনেকে দুমুঠো খাবার ছেলে বউয়ের মুখে তুলে দিতে কলুর বলদের মতো খাটে। মুখ বুজে সহ্য করে, কারণ বলতে গেলে কাজ থেকে বাহির করে দেবে এই ভয়ে কেউ মুখ খোলে না। দুটো খাওয়া পাওয়ার আশায় চুপ করে থাকে। ভিটে মাটিহীন মানুষগুলোর চোখের জল তার কাছে নিছক অসহ্য লাগে। গ্রামে ঝড়ের তাণ্ডবের মধ্যে তিনটি ঘরে কান্নার জোয়ার বইল। গাছপালার মরমর শব্দে কান্নার আওয়াজ চাপা পড়ল। বৃষ্টির পানির সঙ্গে অনেকের চোখেও জোয়ার বইল। আর যে এই মৃত্যুর জন্য সামান্য দায়ী, সে নিশ্চিন্তে আরামে ঘুমিয়েছিল। কাশেম খন্দকারের অত্যাচারের কথা কেউ বলতে পারত না, কারণ তার ধন সম্পদ আছে। টাকা কড়ি প্রয়োজন হলে তারই কাছে যেতে হবে। সামান্য টাকার জন্য কলুর বলদের মতো খাটিয়ে মারে। সামান্য অর্থের জন্য কত মানুষের জমি যে হাতিয়ে নিয়েছেন তারও হিসেব নেই। এরপর কিছুদিন পর গ্রামে একটা মেয়ের ঝুলন্ত লাশ পাওয়া যায়। মেয়েটির নাম মনিরা। সকলে জানতো কাশেম খন্দকারের ছোট ভাই কাদের খন্দকারের সঙ্গে তার প্রেম ছিল। একবার গ্রামের সকলে হাতে নাতে প্রমাণ পেলেও কাশেম খন্দকার এবং তার পরিবারের কেউ বিয়ে দিতে রাজি হয়নি, বরং উল্টো দোষ দেয় মনিরা কাদের খন্দকারকে রাতের আধারে ডেকে এনেছে এবং তাকে ফাঁসাতে লোক জানিয়েছে। প্রভাবশালী হওয়াতে তাদের বিরুদ্ধে কেউ কথাও বলতে সাহস পায়নি। কাদের নিজেও কথা পাল্টিয়েছিল, মনিরাকে সে ভালোবাসে না, সে তাকে মিথ্যে বলে ভাসিয়েছে। ভাইয়ের জোরে তার মিথ্যে কথাই সত্যি বলে প্রমাণিত হয়। কলঙ্কিত হয় মনিরা। বরাবরই কলঙ্ক কেবল নারীর জন্যই বরাদ্দকৃত। পুরুষ হয় সাধু, এই সমাজ বোঝায় দুজনের সম্পর্কে সমস্ত পাপ নারী কেবল একাই করে। তাই তো কলঙ্ক নারীর অলংকার হয়ে গলায় ঝুলে, অথচ দোষ দুজনেরই থাকে। তবে পুরুষ কেন কলঙ্কিত হয় না? কলঙ্ক কেন পুরুষের গায়ে লাগে না? তবে কি এই সমাজের মানুষের কাছে একজন নারী সবচেয়ে নিচু বস্তু, যার দোষ সবখানে আর পুরুষ রয় মহারাজা বেশে? কেন আমি শুধু একা কলঙ্কিত হলাম? এটি ছিল মনিরার আত্মার শেষ প্রশ্ন সকল নারীরই হয়ে। পরের দিন সকালে পাকুড় গাছের ডালে মনিরার ঝুলন্ত লাশ মেলে, অর্থাৎ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যাও করেছিল। মনিরাকে দেখেও কাশেম খন্দকার অনুতপ্ত না হয়ে বলেছিলেন, এটা পাপের শাস্তি। এমন বেহায়া খারাপ মেয়ে মানুষ আমাদের গ্রামে থাকলেও কলুষিত হবে পুরো গ্রামের মেয়ে। কথায় আছে না, পাপ বাপকেও ছাড়ে না। পাপের ফল একদিন সবাই পায়, শুধু সময়ের অপেক্ষায় থাকতে হয়। সে ঝড়ের প্রায় 3 বছর পর আরেক ঝড় ওঠে। সেবারের চেয়ে কম তাণ্ডবী ছিল।
কাশিম খন্দকার সেদিন তার একমাত্র ছেলে কামরানকে নিয়ে বাজার থেকে ফিরছিল। হুট করে ঝড় ওঠে। মেঠো পথের দুধারে ফাঁকা মাঠ, কোনো দিকে যেতে পারেনি। পথের দুধারে লাগানো ছিল ইউক্যালিপটাস গাছ। হঠাৎ গাছের ডাল ভেঙে পড়ে কামরানের ঘাড় বরাবর। রক্তে মাখামাখি হয় পুরো শরীর। হাতটা কাঁধ থেকে পুরো ফেরে ঝুলে পড়েছিল। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই প্রাণ হারিয়েছিল কামরাম। হাহাকারে যখন কাশিম খন্দকার কেঁদেছিল, গ্রামের অনেকেই তখন আড়ালে হেসেছিল। প্রাপ্তির হাসি, সেই হাসিতে প্রাপের শাস্তি পাওয়ার তৃপ্তি ছিল। কাশেম খন্দকারের অবশ্য ছোট আরেকটা মেয়ে ছিল, কিন্তু পুত্র ছিল বংশের প্রদীপ, তার পরবর্তী বংশের একমাত্র উত্তরাধিকারী। সেই হাহাকারটাই বেশি। সময়ের তালে বছরের পর বছর পেরিয়ে গেছে, হাতে গুনলে ৮-৯ বছর হবে পেরিয়েছে। পরিবর্তন হয়েছে অনেক কিছু, কেবল পরিবর্তন হয়নি কাশেম খন্দকার। আগের মতোই অন্যের সম্পদ অর্থের মাধ্যমে বন্ধক নেয়ার নামে হাতিয়ে নেয়। কড়া সুদের টাকা দিতে না পেরে তারা জমিও ছাড়তে পারে না। এটা কাশেম খন্দকারের একটা ফন্দি। কিন্তু সহজ সরল মানুষগুলো বুঝতে পারে না, মেয়ের বিয়ে দিতে অসুস্থ কিংবা অভাব পড়লে টাকার জন্য তার কাছে যায়, তখনই টাকার বিনিময়ে জমির দলিল নেয়। গরিব মানুষদের গোপনে অত্যাচার করা, উপরে ভালো সাজা, অর্থের লোভে কাজ করিয়ে নিয়ে ঠকানোর অভ্যাস আজও যায়নি। ছেলের সন্তানের আশায় আরো এক বিবাহ করেছিল, কিন্তু আবারও এক কন্যার জন্ম হয়। মেঝো ভাই সামাদ খন্দকারের 2 ছেলে। তার ছোট ছেলে জাহিদকে সঙ্গে নিয়ে ঘুরে। ধর্মের জ্ঞান হাট বাজারে দিয়ে বেড়ায়, অথচ নিজে সারাক্ষণ মন্দ কাজে লিপ্ত থাকে। হাস্যকর লাগে, যে মানুষটা মানুষকে মানুষই মনে করে না, কাজের বিনিময়ে ন্যায্য পাওনা দেয় না, এমন কোনো খারাপ কাজ নেই যে করেনি, সে আবার ধর্মের জ্ঞান দেয়। কাশেম খন্দকারের পরিবর্তন না হলেও রাজাপুর গ্রাম এখন অনেকটাই পরিবর্তিত হয়েছে। গ্রামের কাঁচা রাস্তার দুপাশে সোনালী ধান ক্ষেত দেখা যাচ্ছে। আর কয়দিন বাদে ধান কাটা শুরু হবে পুরো দমে। কেউ কেউ অবশ্য কেটেছে, কেউ বা কাটছে। মাঠে কিছু জমি ফাঁকা দেখা যাচ্ছে। নবান্ন উৎসব 2 দিন আগেই হয়েছে। নতুন ধান ঘরে তুলে চাল ভানে নতুন চালের ক্ষীর, কি যে মজা! সাথে ভালো ধান ফলনে কৃষকের মুখে তৃপ্তির হাসি বড়ই স্নিগ্ধ। হেমন্তের ঝকঝকে আকাশে পাখির ঝাঁক উড়ে যাচ্ছে। গ্রামের পথ ধরে মানুষ মাঠে যাচ্ছে। কেউ গরু ছাগল নিয়ে পথ ধরে হাঁটছে, কেউ বা মধুমতি নদীতে মাছও ধরছে। সকাল সকাল বাজারে বিক্রি করবে বলে। সকালের স্নিগ্ধ পরিবেশ মনকে প্রফুল্ল করে। সবুজের সমারোহে সমৃদ্ধ রাজাপুর গ্রাম। রোদ উঠেছে কড়া। রৌদ্রময় সকালে নীল আকাশে রঙিন পাখির ঝাঁক উড়ে যাচ্ছে। অনেকে তখন সকালে খাওয়ার জন্য মাঠ থেকে ঘরে এসেছে। ওয়াসিম বাড়ি এসে ডাক ছাড়লো। মা, তাড়াতাড়ি খেতে দাও, নদীর পার যেতে হবে। শাহেদকে রেখে এসেছি আমি, গেলেই ও যাবে খেতে। নদীর ওপারে আমাদের আজ মেলা কাজ আছে। নাজমা বেগম ঘর থেকে বেরিয়ে আসলেন, ছেলেকে দেখে বলল, তুই বস, আমি খেতে দিচ্ছি। ওয়াসিম কোমরে বাঁধা গামছাটা খুলল, হাত মুখ ধুয়ে এসেছে তা মুছলো। তারপর বসে পড়ল উঠোনে খেজুর পাতার তৈরি মাদুরে। এগুলো নাজমা বেগম বানিয়েছেন। ওয়াসিম আয়েশ করে খেতে খেতে বলল, আজ তরকারিটা বেশি মজা হয়েছে। নদীর পুঁটি মাছের কলমি শাক ভাজি, আহ কে যে মজা! নাজমা বেগম ছেলের কাণ্ডে হাসলো। খুশি হয়ে আরেকটু ভাত তরকারি জোর করে দিল। উৎফুল্ল হয়ে বলল, শাহেদের জন্য সাজিয়ে দিচ্ছি, ওকে নিয়ে গিয়ে দিস। ছেলেটা আমার রান্না বেশ পছন্দ করে। ওয়াসিম রাজি হলো। নানান কথার মধ্যে তার খাওয়া শেষ হলো। হাত ধুয়ে উঠে পড়ল। গামছাটা কপালে বেঁধে সাজানো ভাত নিয়ে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। বাড়ির পাশেই জমির মাঠ, ধান লাগানো আছে। মোটা আইল পথ পেরিয়ে নদীর পথে যেতে হবে। ওয়াসিম গান গাইতে গাইতে হাঁটছে। হঠাৎ পথে কারো ডাকে থেমে যায়। পেছনে চেয়ে দেখে কাশেম খন্দকার ও তার চামচা আসছে। কাশেম খন্দকারের ভাতিজা জাহিদকেই ওয়াসিম চামচা সম্বোধন করে। তার জীবনের সবচেয়ে অপছন্দের মানুষের মধ্যে হচ্ছে এই কাশেম খন্দকার এবং তার পরিবার। অপছন্দের কারণ অবশ্যই আছে। গ্রামের অন্য প্রান্তে খন্দকার বাড়ি, খুব দরকার না পড়লে তার জমিতেও পা রাখে না সে। ঠিক এত ঘৃণা পুষে আছে মনে। কাশেম খন্দকার আর তার ভাতিজা জাহিদ নিকটে এসেছে। ওয়াসিম তাদের দেখে মুখ ফেরালো। জাহিদ তাকে উদ্দেশ্য করে বলল, কি হে ওয়াসিম, দিনকাল কেমন যাচ্ছে? শুনছি তুমি নাকি
বড় আব্বার বিরুদ্ধে যেতে চাও? মানুষকে উস্কে দাও। ওয়াসিম ঘৃণায় তাকালো না, মুখ ফিরিয়ে উত্তর দিল। দিনকাল আপনাদের মতো বাটপারি আর চামচামি করে চলে না। আল্লাহর দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছে। গরিবের হক মেরে খায় না তো, তাই। কাশেম খন্দকার বেশ রেগে গেলেন। হাসি মাখা মুখ রাগে পরিণত হলো। অপমানিত বোধ করলেন তো বটেই। এত বড় স্পর্ধা তোমার, আমাকে অপমান করছো? গ্রামে তোমার নামে সালিশি বসাবো, এই বেয়াদবির জন্য শায়েস্তা করব। ওয়াসিম আর কথা বাড়ালো না। মনে পড়ল তার মায়ের বলা কথা। টাকা পয়সা না থাকলে তাদের সঙ্গে পেরে উঠবি না ওয়াসিম। দনির দন থাকলে সকলে তার পক্ষে কথা বলবে, তখন তুই সত্যি বললেও সেটা মিথ্যে হয়ে যাবে। ওয়াসিম তাদের উপেক্ষা করে চলে গেল। কাশেম খন্দকার দাঁত চেপে ক্ষিপ্ত হয়ে বলল, বাপ আমার বাড়ি কাজ করে খেয়ে মরল, আমার টাকায় মানুষ হলো, সেই ছেলের তেজি কণ্ঠ শুনলে মনে হবে যেন সে যেন জমিদারের পুত্র। এর একটা ব্যবস্থা করতে হবে জাহিদ। রাত পেরিয়ে সকাল হয়েছে। হেমন্তের কোমল রোদ বাতাসে জনজীবন গ্রীষ্মের যে কিছুটা স্বস্তির বটে। ওয়াসিম সকালে জমিতে ধান কাটতে গিয়েছিল, আবার বাড়ি এসেছে। খাবার খেয়ে আবার যাবে। ওয়াসিম গায়ের ফতুয়াটা খুলে উঠোনে রেখে দিল। রোদ উঠেছে, এখন কিছুটা গরম লাগছে। পরনে কেবল লুঙ্গি আর একটা সাদা স্যান্ডো গেঞ্জি আছে। বরাবরের মতো গামছাটা কপালে বেঁধে রেখেছে। তার অভ্যাস এটা। কখনো কোমরে, কখনো বা কপালে বাঁধে। জমির আইল পথ পেরিয়ে নদীর পাড়ে গিয়ে থামে। নৌকায় তার জন্য শাহেদ অপেক্ষা করছে। মধুমতি নদীর সৌন্দর্য বড় সুন্দর। কয়েকটা নৌকা ঘাটে বাঁধা আছে। নৌকার কাছে এসে নাসিমাকে দেখতে পেল। ওয়াসিম হেসে জিজ্ঞেস করলো, স্কুলে যাবে? হ্যাঁ ভাইজান, আব্বাই আজ শহরে গিয়েছে, এজন্য একা যাচ্ছি। শাহেদ ভাই কইলো আপনি ওপারে যাবেন, তাই অপেক্ষা করছি। ওয়াসিম হাসলো, বলল, বেশ ভালো করেছ। চাচা কবে আসবেন? কালই আসবে। নাসিমা উত্তর দিয়ে চুপ হলো। সে হলো মুন্সি বাড়ির মেয়ে, সৈয়দ নাসির মুন্সির মেয়ে। ওনার বড় আরেক মেয়ে আছে, নাম তার নাবিলা। বড় হয়েও এখনো বিয়ে দেয়নি বলে কত কথা শুনেছে। নাবিলা গ্রামে একমাত্র মেয়ে যে সবচেয়ে বেশি পড়াশোনা জানে। এই গ্রামে ছেলেরাই তেমন পড়াশোনা জানে না। মেয়েদের এত পড়াশোনা এই সমাজে কেউই ভালো চোখে দেখে না। একমাত্র সৈয়দ নাসির মুন্সির কারণে নাবিলা টিকে আছে। নাসির মুন্সি বড় ভালো মানুষ, স্কুলে শিক্ষকতা করেন। মানুষকে যে কোনো ভালো কাজে সাহায্য করে, এজন্য ওয়াসিম ওনাকে বেশ সম্মান ও শ্রদ্ধা করেন। মাঝে মধ্যে ওনার সান্নিধ্যে সাহায্যের জন্য যায়। ও মাঝি, দাঁড়াও দাঁড়াও, আমরাও যাব, আমাদের লইয়া যাও মাঝি। ওয়াসিম বইটা চালাতে নিবে, তখনই কোনো মেয়ের কণ্ঠে হাত থেমে গেল। নৌকা থেকে পশ্চিম দিকে তাকিয়ে দেখে দুটো মেয়ে তাদের দিকেই দৌড়ে আসছে। মুহূর্তের মধ্যে নৌকার কাছে আসলো, হাঁপাতে হাঁপাতে বলল, আমরা নদীর ওপারে যাব, লইয়া যান, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। তাদের উত্তরের অপেক্ষা না করেই দুজনে উঠে পড়েছে। ওয়াসিম এখনো তাকিয়ে আছে। পিছু ডাকা মেয়েটার দীঘল কালো কেশ আর কাজলা কালো চোখ, কি মুগ্ধতা সে চোখে মুখে। ওয়াসিমের নজর পড়েছে। দৃষ্টি ফেরানো দায়। যেমন সুন্দর মুখশ্রী, তেমনি শ্যাম সুন্দর গায়ের রং। পরনে ফ্রক, ওড়না আর চুলে লাল ফিতে দিয়ে দুটো বিনুনি করা। ওয়াসিমের মনে হচ্ছে সামনের মেয়েটাকে কোথাও দেখেছে, কিন্তু মনে পড়ছে না। শাহেদ তখনই বলে উঠল, কেন, তোমার আব্বার নিজস্ব মাঝি কই গেছে? এখানে এসেছো কেন? খন্দকার বাড়ির মেয়ে হয়ে কার নৌকায় উঠেছো জানো? শাহেদের কথা শেষ হতেই ওয়াসিমের মনে পড়ল, এ তো কাশেম খন্দকারের মেয়ে। খুব একটা না দেখলেও ছোটবেলায় অনেকবার দেখেছে, এজন্য মুখের মিল পাচ্ছে। ওয়াসিমের চোয়াল শক্ত হয়ে এলো। যাকে পছন্দ করে না তার পুরো পরিবার ও অপছন্দের তালিকায় থাকে। রাগ তরতর করে বাড়ল। দৃঢ় ও রাগী কণ্ঠে বলল, নৌকা থেকে নামো। ওয়াসিমের কথায় দুটো মেয়ে তার দিকে তাকালো। একজন চোখ বাঁকা করে জিজ্ঞেস করলো, নামবো কেন? কারণ খন্দকার বাড়ির কাউকে আমি পছন্দ করি না। তাদের ছোঁয়া আমার নৌকায় লাগাতে চাই না। নামো। মহুয়া নেমে যাও, ওয়াসিম ভাইজান রেগে গিয়েছে। নাসিমার কথায় মহুয়া ওয়াসিমের দিকে কড়া দৃষ্টিতে তাকালো। মনে মনে রাগ পুষে নেমে পড়ল। নদীর তীরে দাঁড়িয়ে বলল, আব্বাজানকে বলে এই নৌকা আমি জ্বালিয়ে দেব, অহংকার ছুটিয়ে দেব। ওয়াসিম ততক্ষণে নৌকা ছেড়ে দিয়ে মহুয়ার রাগ মিশ্রিত চোখের দিকে তাকিয়ে হেসে উঠল। বৈঠা চালাতে চালাতে বলল, যেমন বাবা তেমন মেয়ে, অহংকারে মাটিতে পা পড়ে কিভাবে?
কাশেম খন্দকারকে বলবে, কাশেম খন্দকারকে বলবে সোনার নৌকা তৈরি করে দিবে। নৌকা খানিক বাদে ওপারে পৌঁছালো। মহুয়া এখনো নদীর পাড়ে দাঁড়িয়ে আছে, হিংস্র দৃষ্টি নদীর ওপারে ওয়াসিমের দিকে। তার পাশে থাকা প্রাণ প্রিয় সখী মালিহা যেতে বললেও গেল না। নদীতে আরো দুটো নৌকো আছে, চল ওগুলোতে যাই। মহুয়া ঠাই দাঁড়িয়ে থেকে হুট করে গমগমিয়ে বাড়ির পথের দিকে পা বাড়ালো। মালিহাও ছুটলো তার পিছু নিয়ে। সে কেবল ভাবলো, কি নিয়ে এত ঘৃণা, কি হবে এই হিংস্রতার পরিণতি। গভীর রাতে ওয়াসিমের হঠাৎ ঘুম ভেঙে গেল। তড়িৎ গতিতে কিছুটা চিৎকার করে উঠে পড়ল। নাজমা বেগম ছেলের চিৎকার শুনে দৌড়ে আসলো। দেখলো ওয়াসিম বিছানায় বসে আছে, শীতেও শরীর বেয়ে ঘাম পড়ছে। তিনি তড়িঘড়ি করে কুপিটা জ্বালালো, ছেলের মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে বাবা, দুঃস্বপ্ন দেখেছিস? ওয়াসিম হুট করে নাজমা বেগমকে জড়িয়ে ধরল, কেঁদে উঠল হাউমাউ করে। তিনি চমকালেন, এই ভেবে ছেলের আবার কি হলো। ওয়াসিমকে জিজ্ঞেস করেও কাজ হলো না, তার কানে অন্য কোনো শব্দ যেন পৌঁছালোই না, শুধু এতটুকু আওড়ালো, একদিন সময় আমাদের আসবে আম্মা, যেদিন সবকিছুর হিসেব নেব, শুধু সময়ের অপেক্ষা। ভোরবেলা সূর্যের আলো ফোটার পূর্বেই উঠে পড়ল। গুড় রুটি খেয়ে ওয়াসিম নদীর পাড়ে দিকে রওনা দিল। ধান কাটা বাকি আছে আরো, আগে ভাগে কেটে আলুর জন্য জমি প্রস্তুত করতে হবে। ফুরফুরে মনে হাতে কাস্তে নিয়ে চলল। হেমন্তের শেষ সময়টাতে একটু কুয়াশা লেগে আছে চারিপাশে। ভোরবেলা হওয়াতে একটু করে শীতও লাগছে। ওয়াসিম কাঁচা রাস্তা থেকে নদীর দিকে তাকিয়ে নামছে, তবে নদীর পাড়ে গিয়ে যা দেখতে পেল তাতে মাথায় বাজ পড়ার মতো। সারি সারি নৌকা বাঁধা আছে, তার মধ্যে তার নৌকাটা অর্ধ পোড়া। সে তাড়াতাড়ি করে কাছে গেল। হ্যাঁ সত্যি, নৌকার অর্ধশতভাগ পুড়ে কয়লা হয়ে গেছে। কিছু অংশ পুড়েনি, যা দেখে চিহ্নিত করতে পারলো এটা তারই নৌকা। কিন্তু এটা কে করবে? সকলের নৌকা তো আছে, তাহলে আমারটা? ভাবতে গিয়েও থামে। হঠাৎ মনে পড়ে যায় কালকের কথা। ওয়াসিমের চোখ জ্বলে উঠল। রাগে নাকি হিংস্রতায় তা বোঝা গেল না। সে বুঝেছে কে এই আগুন লাগিয়েছে। ক্ষিপ্ত হয়ে দাঁতের দাঁত চেপে কিরমির করে বলে উঠল, অন্যায় করে অনেক পার পেয়েছে, এবার থেকে সমস্ত পাপের শাস্তি পেতে হবে। সকালের রোদ এখনো ওঠেনি, শীতল বাতাস বইছে তীব্র বেগে। কালো আধারে ঢেকে আছে আকাশ। খানিক বাদেই সূর্যের আলো প্রতিফলিত হলো। সোনালী সূর্য তার আলোর কিরণ ছড়িয়ে শীতলতা দূর করল, সঙ্গে বাতাসের তীব্রতাও কমল। খন্দকার বাড়িতে তখনও সকলে ঘুমে। মহুয়ার ঘুম আজ তাড়াতাড়ি ভেঙেছে। ঘরের কপাট খুলে বারান্দায় বেরিয়েছে সবে, তখনই কারো কণ্ঠ শুনতে পেল। কাশেম খন্দকারের নাম ধরে জোরে জোরে ডাকছে। মহুয়া আশেপাশে তাকিয়ে দেখলো কেউ ওঠেনি, তাই ও বারান্দা থেকে নেমে বাড়ির দুয়ারের কাছে এলো। খিল খুলতেই চোখ মুখ বিষিয়ে গেল, মুখশ্রীতে রাগের আভাস ফুটে উঠল। সামনে ওয়াসিম দাঁড়িয়ে আছে, কণ্ঠে আগুন জ্বলছে। মহুয়া তাকে দেখে দাঁত পিষে উঠল। ওয়াসিম তখনই চেঁচিয়ে জিজ্ঞেস করলো, কাশেম খন্দকার কোথায়? ডাকো তাকে। কাশেম খন্দকার কোথায়? ডাকো তাকে। আমার নৌকা কে পুড়িয়েছে? আপনার নৌকা কে পুড়িয়েছে এটা আমার আব্বাজান কি করে বলবে? কালকে নৌকায় উঠায়নি বলে তুমি বলে এসেছিলে পুড়িয়ে দেবে। তাতে ডাকো কাশেম খন্দকারকে, আজকে তার নিজের মেয়ের বিচার করবে। মহুয়ার অজানার ভান ও ওয়াসিমের রাগ বাড়িয়ে দিল। মন চাইলো একটা কষিয়ে থাপ্পড় মেরে দেই, কিন্তু তা সম্ভব হলো না। নাজমা বেগম শিখিয়েছেন নারীকে সম্মান করতে। মায়ের আদর্শ সে অক্ষরে অক্ষরে মানে, তাই তো ইচ্ছে থাকলেও হাত গুটিয়ে নিল। মহুয়া ডাক দেওয়ার আগেই বাড়ির সকলে উপস্থিত হলো। পাশে কাশেম খন্দকারের মেঝো ভাই সামাদ খন্দকারের বাড়ি, সেও উপস্থিত হয়েছে। কি হয়েছে? বেয়াদবের মতো চিল্লাচ্ছ কেন? কাশেম খন্দকার ক্ষিপ্ত হয়ে প্রশ্ন করল। ততক্ষণে গ্রামের আশেপাশের বাড়ির অনেকেও জড়ো হলো সেখানে। সকলের উৎসুক দৃষ্টি। যার বিরুদ্ধে কেউ কথা বলে না তারই বাড়ির সামনে দাঁড়িয়ে চিৎকার করে অভিযোগ করছে, এ যেন দুঃসাহসের মতোই। আপনার কন্যা আমার নৌকা পুড়িয়েছে, তার বিচার করবেন, নয়তো ক্ষতিপূরণ দিবেন। কাশেম খন্দকার দিক বেদিক বুঝে কণ্ঠ শান্ত করল। জাহিদ রেগে এগিয়ে আসতে নিলে আটকে দিল। শান্ত কণ্ঠে ওয়াসিমের প্রতি উত্তরে বলল, সে কিভাবে নৌকা পুরাবে? সে তো বাড়ি থেকে বাইরে হয় না তেমন। আর কি প্রমাণ আছে তোমার কাছে? হতে পারে অন্য কেউ করেছে।
প্রমাণ আপনার মেয়ে নিজে। তাকে জিজ্ঞেস করেন। কালকে আমার নৌকে উঠায়নি বলে হুমকি দিয়ে এসেছিল নৌকা জ্বালিয়ে দেবে আপনাকে বলে। তারপর আজ সকালে পুড়িয়ে দিয়েছে। এই গ্রামে আপনার ব্যতীত আমাদের শত্রু আর কেউ নেই। কাশেম খন্দকার কিছু বলার আগে মহুয়া বলে উঠল, না আব্বাজান, আমি এমন কিছু করিনি। হ্যাঁ, আমি রাগের মাথায় এই কথা বলেছিলাম, তা ঠিক। তিনি আপনাকে নিয়ে অনেক খারাপ মন্তব্য করেছিল। বলেছিল আপনি নাকি অহংকারী, আপনার মেয়ে হওয়াতে তার নৌকায় চড়াতে নাকি তার ঘৃণা করে আমার। কাশেম খন্দকার রাগে হাত মুঠ করে নিল। আশেপাশে তাকিয়ে যথাসম্ভব নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো, তবুও দাঁত চেপে বলল, আমার মেয়ে কি বলেছে শুনেছো? সে বিষয়ে কিচ্ছু যায় না। তাছাড়া প্রমাণ ছাড়া কোনো বিচার হয় না। তুমি এখন আসতে পারো। তার আব্বাজানের কথায় মহুয়া মুখের উপরে দরজা বন্ধ করে দিল। ঠোঁটে তার বিশ্বজয়ের হাসি ফুটে উঠেছিল। ওয়াসিম তা খেয়াল করলো। রাগে গিজ গিজ করতে করতে ফিরে আসলো সে। মনে মনে প্রতিজ্ঞা করলো, শুধু কাশেম খন্দকার নয়, তার মেয়েকেও শায়েস্তা করব। শুধু সঠিক সময়টা আসতে দাও, প্রমাণ হাতে নাতে দেব। আসার পথে মুন্সি বাড়ির সামনে সৈয়দ নাসির মুন্সির সঙ্গে দেখা। ওয়াসিম ওনাকে দেখে সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাসির পিছু ঘুরে সালাম নিয়ে খেয়াল করলো সামনে প্রিয় মুখ ওয়াসিম দাঁড়িয়ে। ওকে দেখেই হাসলো, জিজ্ঞেস করলো, কেমন আছো? আমি ভালো আছি। শহর থেকে কখন ফিরেছেন? ভোর রাতে ফিরেছি। তোমার কি অবস্থা? চোখ মুখ কেমন কেন? ওয়াসিমের রাগ যেন বাড়ল। নাসির সাহেবকে সবটা খুলে বলল। তিনি সবটা শুনে ওয়াসিমকে সান্ত্বনা দিলেন, কাঁধে হাত রেখে বললেন, জানো তো কাশেম খন্দকার এবং তার পরিবার কেমন? তবে তার মেয়েও এমন তা জানা ছিল না। যে মানুষের ক্ষতি করে তার বিচার আল্লাহ করবেন। তুমি তাদের বিরুদ্ধে গিয়ে কি করতে পারবে? সমাজে তাদের প্রভাব বিস্তার, কেউ কিছু বলতে পারে না। তুমি যাদের হয়ে লড়বে তারাও তোমাকে সঙ্গ দেবে না। এ জীবনে অনেক দেখলাম, কিছু অভিজ্ঞতা তো হয়েছে। অন্যায় অবিচারের শাস্তি কি তারা কখনো পাবে না? সৈয়দ নাসির মুন্সি হেসে উঠলেন। এ হাসির অর্থ ভিন্ন। আফসোসের সুরে বললেন, বিচারক তো তারাই, শাস্তি কে দেবে তাদের? এ জগতে দোষীরাই বিচারক হয়, কারণ তারা অর্থের মালিক হয়। ওয়াসিম আর উত্তর করলো না, চুপচাপ শুনে ফিরে আসলো। আজ আর তার ধান কাটা হলো না। একটা ভিটে মাটি আছে, ওখানে গম বুনতে হবে। আরেক জায়গায় পেঁয়াজের পুল তুলে লাগাতে হবে। তার আগে বাড়ি যাওয়া প্রয়োজন। গমের বীজ বাড়িতে আছে। বিকেল হতেই মহুয়া আর মালিহা বুদ্ধি করলো নদীতে শাপলা ফুল তুলতে যাবে। কাশেম খন্দকারকে বললে তিনি বাহিরে যেতে দিবেন না। এই জন্য মালিহাকে নিয়ে ঘরের কোণে বুদ্ধি করলো। কাশেম খন্দকার বিকেলে হাটে যান। তিনি বেরিয়ে যেতেই মহুয়াও সুযোগ পেল। দুজনে উঠোন থেকে দৌড় দিল। বাড়ির সামনে যেতেই জাহিদের সামনে পড়ল। কোথায় যাচ্ছিস? মালিহা চুপ করে আছে। মহুয়া বুদ্ধি করে ঝট করে বলে ফেলল, ফুপুর বাড়ি যাচ্ছি, কাল ফুপু যেতে বলেছিল। চল, আমিও যাই। আমরা গিয়ে আবার আসবো। তোমাকে চাচা যান ডাকছিল, যাও। জাহিদ মাথা না ঘামিয়ে চলে গেল। মহুয়া আর মালিহা হেসে ছুটল। বোকা বানিয়ে যেন বড় কিছু করেছে। তাদের বাড়ি থেকে নদী কিছুটা দূরে। গ্রামের মাঝখান দিয়ে চলা কাঁচা রাস্তায় হাঁটছে। পাশ দিয়ে মধুমতি বয়ে চলেছে। তবে শাপলা ফুল অন্য পাশে আছে। হঠাৎ পথে শাহিনার সঙ্গে দেখা। তাদের গ্রামেরই মেয়ে। মহুয়াকে দেখেই জানতে চাইল। মহুয়ার মুখখানা অপমানে চুপসে গেল। তার আব্বাজানের নামে কোনো খারাপ কথা সে শুনতে পারে না। তার কাছে কাশেম খন্দকার শ্রেষ্ঠ পিতা। বাহিরে খোঁজ সে তো আর জানে না। আমার সামনে থেকে সর শাহিনা। আমার আব্বাজানের নামে কোনো কথা শুনতে চাই না। আর হ্যাঁ, নৌকা আমি পুরাইনি, সে নিজে পুড়িয়ে আমার দোষ দিয়েছে। শাহিনা আর জবাব দিতে পারল না। মহুয়ার মালিহা ততক্ষণে চলে গেছে। মহুয়ার রাগে ঘন ঘন শ্বাস নিচ্ছে। মালিহা তার মুখশ্রী দেখে রাগের আভাস টের পেল। সে ধীর কণ্ঠে বলল, তাহলে নৌকা কে পুড়িয়েছে মহুয়া? তুই তো কাল বললি। যে পোড়াক, ভালো করেছে। অহংকারী তকমা পেয়েছি, তা প্রমাণ করতে হবে না? কালকের কথা কাকে বলেছিলি? বাড়ির সকলে শুনেছে। আব্বাজান বলেছে সে কিছু করেনি, আর আমি জানি আব্বাজান মিথ্যে বলবে না। আর আমরা কেন তার কথা বলছি? অমন মানুষের কথা মনে হলেই তো রাগ প্রবাহিত হয় সর্বাঙ্গে।
ওয়াসিম বাড়ির আঙিনায় থাকা আম গাছের তলায় দাঁড়িয়ে আছে। তার পাশে নয়নতারা ফুল গাছের সামনে নাজমা বেগম চিন্তিত হয়ে থমথমে মুখে বসে আছে। যখন শুনেছে নৌকা পোড়ানোর কথা তখন থেকেই দুশ্চিন্তা বেড়েছে। ওয়াসিমকে বোঝাচ্ছে, কাশেম খন্দকার ভালো মানুষ না, তাদের পরিবারের সকলের থেকে দূরে থাকবি। স্বামী হারিয়েছি, আবারও তোকে হারাতে চাই না। তুই ছাড়া আমার কেহ নাই। এমনিতেই কাশেম খন্দকারের অপছন্দ তুই, তার মেয়ের সঙ্গে ঝামেলা বাড়ানোর প্রয়োজন নেই। ওয়াসিম খানিক চুপ থেকে শুনল। শেষ কথাটায় ভীষণ রাগ উঠল। মহুয়ার কথা শুনলে তার একটি কথাই মনে পড়ছে। সে বলল, কেন আম্মা? তারা সবসময় পার পাবে কেন? অর্থ সম্পদ আছে বলে সত্য মিথ্যে হয়ে যাবে? অর্থের কাছে সকলেই পরাজিত বাবা। অর্থ থাকলে সত্যও মিথ্যা হতে সময় নেয় না। ওয়াসিম লাঙল ঘাড়ে তুলে নিয়ে বাহিরে যেতে উদিত হলো। যাওয়ার আগে বলে গেল, আব্বা যে 5 বিঘা জমি বন্ধক রেখে টাকা নিয়েছিল তা পরিশোধ করে জমি ফিরিয়ে নেব। দিতে রাজি না হলে অন্য ব্যবস্থা নেব। তুমি তো জানো আব্বা জমি বিক্রি করেনি। কাশেম খন্দকার মিথ্যে বলে ঠকিয়ে টিপছাপ নিয়েছিল। সে জমিগুলো থাকলে সংসার আজ কিঞ্চিত অভাবটুকুও থাকতো না। ওয়াসিম বাড়ির সীমানা পেরিয়ে জমির আইল পথে হেঁটে যাচ্ছে। নাজমা বেগম বাড়ির চৌকাঠ মারিয়ে সামনে তাকিয়ে ছেলের যাওয়া দেখছে। দিন দিন দুশ্চিন্তা বাড়ছে। নাজমা বেগমের ভয় লাগছে। এভাবে লড়তে গেলে কাশেম খন্দকার ছেড়ে দেবে না। তিনি চাইলে সব করতে পারেন। অতীত মনে পড়তে আঁতকে উঠল। মনে মনে আওড়ালো, খন্দকার বাড়ির থেকে ছেলেকে দূরে রাখতে হবে। আমার জমি চাই না, এমনি ছেলেকে নিয়ে বাঁচতে চাই। অভাব হলেও সুখ নিয়ে থাকতে চাই। ওয়াসিমকে বোঝাতে হবে। কাশেম খন্দকার হাটে এসেছে। সঙ্গে একজন কর্মচারী যে বাজারে থলে নিয়ে পাশে পাশে ঘুরছে। হাটের সবচেয়ে বড় বড় মাছ, ভালো টাটকা শাক সবজি দিয়ে তার থলে ভর্তি হয়েছে। একটা লুঙ্গি কেনা প্রয়োজন বলে দোকানের দিকে পা বাড়ালো। যাওয়ার পথে কয়েকজন লোকের সঙ্গে দেখা হলো। সালাম বিনিময়ে তারপর কিছু কথা। লোক দেখাতে মুখে মিষ্টি হাসি আর সত্যবাণী সর্বদা তৈরি। তখনই একজন শুধালো, খন্দকার সাহেব, সুখ শান্তি কিভাবে পাওয়া যায়? অর্থ নাকি আল্লাহর পথে? অবশ্যই আল্লাহর পথে। অর্থ সম্পদ আজ আছে কাল নেই। এ জীবনে কেবল আল্লাহর রহমত করেই মরতে চাই। সত্যি বড় মুগ্ধ হলাম আপনার মুখে এমন কথা শুনে। কাশেম খন্দকার এত অর্থ সম্পদ, তবে এবার বিলিয়ে দিবেন? হঠাৎ পিছু কণ্ঠে কাশেম খন্দকার সহ সকলে তাকালো। তাদের পেছনে নাসির মুন্সি দাঁড়িয়ে, ঠোঁটে ব্যঙ্গ হাসি। একটু আগে বলা কথাটাও যে তাকে ব্যঙ্গ করেই বলা হয়েছে তা কাশেম খন্দকার ঠিকই টের পেয়েছে। তবু সকলের সামনে সৌজন্যতার হাসি দিয়ে বলল, জি ভাই, যতটুকু পারি গ্রামের মানুষদের সাহায্য করবো। আগে যা হয়েছে তা ভুলে যাব। আপনি আবার সেসব ভেবে সময় নষ্ট করেন না। আমি অর্থের বিনিময়ে জমি নিয়েছি, কোনো অন্যায় করিনি। আপনার ভালো কাছে আল্লাহ নিয়ামত দান করুক। কাশেম খন্দকার প্রতি উত্তরে কেবল হেসে সে স্থান ত্যাগ করল। নাসির মুন্সিও সকলের সঙ্গে কথা বলে চলে গেল। নদীর পাড়ে শাপলা তুলতে গিয়ে পড়ল মহা ঝামেলায়। সব শাপলা নদীর মধ্যের দিকে, পাড়ের দিকে একটাও নেই। মহুয়া মালিহা চেষ্টা করেও নাগালে পাচ্ছে না। এদিকটায় নৌকাও নেই। মহুয়া আশেপাশে কাউকে খুঁজলো কিন্তু পেল না। সন্ধ্যা নেমে আসছে। অল্পের মধ্যেই সূর্য অস্ত যাবে। এই সময় নদীর পানিতেও নামা সম্ভব নয়। মালিহা পাশের এক বাড়ি থেকে একটা বড় লম্বা লাঠির মতো কঞ্চি নিয়ে আসলো। মহুয়া, এটা নিয়ে টেনে নিয়ে আয়, কুঞ্চির আগে খেকে আছে। মহুয়া কঞ্চি দিয়েও নাগাল পেল না। আর একটু হলেই পাবে। কি করবে উপায় না পেয়ে কিছুটা জলে নামলো। সন্ধ্যের আগে বাড়ি ফিরতে হবে, এমনই নিয়ম। কাশেম খন্দকার মেয়ের বাড়ির বাহিরে যাওয়া পছন্দ কম করেন। ভয়ে থাকেন বলা যায়। মহুয়া অল্প পানিতে কঞ্চি দিয়ে কিছু শাপলা ফুল কিনারে নিয়ে আসলো। মালিহা তাড়াতাড়ি সবগুলো ডাটা সহ ছিঁড়ে নিল। মহুয়া উঠে পড়ল। কিছুটা জামার নিচে অংশ ভিজে গিয়েছে। মালিহা হঠাৎ মহুয়ার শ্যামবরণ পায়ে কালোর মতো কিছু দেখতে পেল। দেখেই বলে উঠল, মহুয়া, তোর পায়ে যোগ। কোথায়? মহুয়া ভয়ে লাফাতে থাকলো। মালিহার ইশারা অনুযায়ী দেখলো পায়ের গোড়ালির দিক থেকে টক টক করে উপরে উঠছে। এক জায়গায় কেটে দিয়েছে, রক্ত পড়ছে। মহুয়া জোকে ভীষণ ভয় পায়। জোক আর সাপ
দুটোই জীবনের সবচেয়ে আতঙ্কের নাম। মহুয়ার চিৎকার থামিনি, বরং বাড়ল। তখনই নদীর ধারের রাস্তা দিয়ে ওয়াসিম আর শাহেদ লাঙ্গল আর হালের গরু দুটো নিয়ে বাড়ি ফিরছিল। কারো চিৎকার শুনে নদীর পাড়ে দিক গেল। নজরে পড়ে মহুয়া আর মালিহা। ওয়াসিমের রাগ তরতর করে বাড়তে থাকে। শাহেদ বলল, চিৎকার করছে কেন? কোনো বিপদ হয়েছে নাকি? চল তো দেখি। তুই যা, আমি যাব না। কাশেম খন্দকার কিংবা তার মেয়ে মরলেও আমার কিচ্ছু যায় আসে না। হোক তারা খারাপ, কিন্তু একজন মানুষ হিসেবে সাহায্য করা উচিত। তার উপর মেয়ে মানুষ, আশেপাশেও তো কেউ নেই। চল দেখি কি হয়েছে। শাহেদ তবু ওয়াসিমকে জোর করে নিয়ে গেল। গিয়ে দেখলো সামান্য জোকের জন্য এত চিল্লানো। ওয়াসিমের রাগ বিরক্তে পরিণত হলো। শাহেদের ঘৃণা লাগে বিধায় জোক ছাড়িয়ে দিচ্ছে না। মহুয়া লাফাতেই আছে। মালিহা ওয়াসিমকে অনুরোধ করছে। মহুয়ার কাণ্ডে এক প্রকার বিরক্ত হয়ে ওয়াসিম তার পায়ের কাছে বসে পড়ল। জোকটা টেনে খুলে নদীর জলে আবার ছুঁড়ে মারলো। কাটা জায়গা দিয়ে গল গল করে রক্ত বাহির হতে শুরু করলো। মহুয়ার চোখ তখনও বন্ধ। ওয়াসিম মালিহাকে বলল পাশ থেকে দূর্বা ঘাস হাতে ডলে কাটা স্থানে লাগিয়ে দিতে বলল, তাহলে রক্ত পড়া বন্ধ হবে। মালিহা তাই করলো। ওয়াসিম শাহেদকে নিয়ে হনহনিয়ে চলে গেল। মহুয়া চোখ খুলে তাদের যাওয়া দেখলো। মালিহা তাদের দিকে বলল, শুনেছি ওয়াসিম ভাই খুবই ভালো মানুষ। তুই তার নৌকা কেন পড়ালি? তোরা অপছন্দ, তারপরে সাহায্য করলি, দেখলি? তাহলে খারাপ কি আমার আব্বা? তিনি আমার বাবাকে খারাপ বলেছে, অহংকারী বলেছে, সেটা শুনিসনি? তুই সামান্য কারণে যা করেছিস তা তো অহংকারী তকমাটা ভুল কিছু হয়নি। মহুয়া চকিত নয়নে মালিহার দিকে চাইল। মালিহার উল্টো সুর তাকে অবাক করছে, তবে মনের মধ্যে কিছুটা অনুশোচনা তারও কাজ করছে। মালিহাকে নিয়ে সেও বাড়ির পথে রওনা দিয়ে দিল। সন্ধে যে হয়ে এলো বলে। সন্ধে নামছে, তাড়াতাড়ি পা চালা, বাড়ি যেতে হবে। সূর্য হেলে পড়ছে সে সময়। একটু বাদেই সূর্য ডুববে। মাঠের আইল পথ দিয়ে তারা দুজনে হেঁটে চলেছে। পাকা সোনালী ধান শেষ প্রান্তে তাকালে মনে হচ্ছে সোনালী সূর্য ডুবছে তারই কোলে। মহুয়া আনমনে হাঁটছে আর ভাবছে কিছু কথা। মালিহাকে হঠাৎ প্রশ্ন করলো, ওনাদের বাড়ি কোন দিকে জানিস? কেন বলতো? এমনি জিজ্ঞেস করছি, বল তুই। ওই যে দেখছিস পশ্চিমের বড় আইলটা, ওদিক দিয়ে যাওয়া যায়। জমি থেকে উঠে প্রথম বাড়িটাই ওয়াসিম ভাইয়ের। মালিহার ইশারা করা স্থানের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে মহুয়া। মালিহা তার দৃষ্টি লক্ষ্য করল, বোঝার চেষ্টা করলো কি ভাবছে সে। মহুয়া খানিক বাদে আবারও বলে উঠল, নৌকা আমি পুরাইনি, রাগে অপমানে আব্বাকে বলেছিলাম, কিন্তু আব্বা তো বলেছে সে পুরায়নি। তাহলে কে পোড়াবে? চাচাকে বলার সময় সঙ্গে আর কে ছিল? জাহিদ ভাই। নামটা নিতে গিয়েই মহুয়া টনক নড়ল। হ্যাঁ, এবার বুঝেছে কে করতে পারে এ কাজ। মালিহার প্রশ্ন সে কানে তুলল না। তার আগেই কেউ একজন হন্তদন্ত হয়ে এগিয়ে আসলো। মহুয়া তাকে চিনে অবশ্য। কাছাকাছি আসতেই সে শুধালো, কি হয়েছে চাচা? মহুয়া, তোমার আব্বা হঠাৎ বুকে ব্যথা অনুভব করছে, তোমাকে শীঘ্রই যেতে বলল। তার ছটফটানি তোমার জন্য বাড়ছে, তাড়াতাড়ি চলো আমার সঙ্গে। মহুয়ার হাত থেকে শাপলাগুলো পড়ে গেল। মহুয়া দৌড়ে ছুটল তাদের বাড়ির পানে। মালিহা নিজেও তাড়াতাড়ি করে পিছু ছুটল। শাপলাগুলো আইলে অবহেলায় পড়ে রইল। কিছু ফুলের পাপড়ি পায়ের তলায় পিষে গেল। সন্ধ্যা হয়ে আসাতে কিছু পাখি নিরে ফেরার জন্য ডানা ঝাপটে চলল। রাতের আধারে নিমজ্জিত আকাশে চাঁদের আলো প্রতিফলিত হয়নি। ঘুটঘুটে অন্ধকার আকাশ, সম্ভবত অমাবস্যা চলছে। জ্যোৎস্না রাতি ভালো, চারিপাশ কিঞ্চিত আলোকিত হয়। আকাশের সুন্দর একখানা চাঁদ ওঠে। চাঁদের নিজস্ব আলো না থাকলেও তারই গায়ে আলোর প্রতিফলনের দেখা মেলে। অন্যের আলো হলেও অসীম সৌন্দর্য বহন করে। এই চাঁদি গ্রামের মানুষদের কাছে তারিখ মাস হিসাব গণনার কাজে সাহায্য করে। অন্ধকার রাতে মহুয়ার চোখে ঘুম নেই। কাশেম খন্দকার এখন অনেকটা সুস্থ আছেন। সন্ধ্যার পূর্বে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল, বুক ধরফর করছিল। পাশের গ্রামের এক ডাক্তার আছে, তাকে আনা হয়েছিল। ওষুধ আর সেলাইন দেওয়ার পর কিছুটা সুস্থ হয়েছেন। মহুয়া এক ধ্যানে জানালার বাহিরে অন্ধকারে ডুবে থাকা আকাশের দিকে তাকিয়ে আছে। স্বল্প কিছু কালো মেঘের আনাগোনা নজরে মিলছে। কিছু একটা ভাবছে সে। ঘরের মধ্যে নিভু নিভু হারিকেন জ্বলছে আছে। আগুনের
শিখা দেখে তেল ফুরিয়ে যাবে মনে হচ্ছে। হুট করে হারিকেলের আলো নিভে গেল। মহুয়া তখনই চমকে উঠল, তাকালো ঘরের কোণে বিছানার পাশে। হুট করে আলো নিভে যাওয়াতে চমকে উঠেছে সে। অনেক রাত হয়েছে তা টের পাচ্ছে। ঘুমানো উচিত বলে জানালা বন্ধ করে দিয়ে বিছানায় শুয়ে পড়ল। গায়ে কাঁথা জড়িয়ে চোখ বন্ধ করল, তবে ঘুমাতে পারল না। কেন পারছে না তা টের পাচ্ছে। অপমান অনুতাপ হয়ে ফুটে উঠছে বারবার। পরের দিন সকালবেলা যখন মহুয়া শুনল ওয়াসিফ কাশেম খন্দকারের বিরুদ্ধে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ এনেছে, এমনটাই সে জাহিদের ঘর থেকে ফিসফিস করে বলতে শুনেছে। লোক না জানলেও কাল তো জানতে পারে। মহুয়ার রাতের অনুতাপ নিমিষে চলে গেল। ফুটে উঠল রাগ। ঘুমহীন রাতে যতটুকু অনুতাপের আগুনে নিজেকে পুড়ালো তা এখন অপমানে রূপ নিল। মহুয়া কাশেম খন্দকারের কাছে গেল সত্যতা যাচাই করতে। আব্বা, ওয়াসিমের বাবার জমি সত্যি কি আপনি নিয়ে নিয়েছিলেন? কাশেম খন্দকার থমকে যান, আধশোয়া থেকে উঠে বসল। মহুয়ার চোখের দিকে তাকিয়ে তিনি হাসলেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে মন ফুলানো কণ্ঠে বলল, আমি অর্থের বিনিময়ে জমি নিয়েছি, কোনো অন্যায় করিনি। অর্থ ছাড়া সম্পদ কে দিবে আম্মা? মহুয়ার আর কিছু শোনার প্রয়োজন পড়ল না। উঠে গেল সেই ঘর থেকে। কাশেম খন্দকার মেয়ের যাওয়ার পানে চেয়ে রইলেন। হঠাৎ এমন প্রশ্নের কারণ বুঝতে পারল না। কোথা থেকে শুনল মহুয়া? কে বলল তাকে? ওই মাঝের ছেলে? মেয়ের কাছে সে সর্বদাই শ্রেষ্ঠ পিতা হয়ে এসেছে, এমনটাই থাকতে চায়। এজন্য মেয়েকে আড়ালে রাখতে হবে, বাহিরের মানুষের সঙ্গে কম মিশতে দিতে হবে বলে ভাবল। মাঠের প্রায় সব ধান কাটা শেষ, আলুর জমিও প্রস্তুত হয়েছে। কিছু মানুষ আলু লাগাচ্ছে, কেউ বা সরিষা। ওয়াসিম তখন মাঠে কাজ করছিল, শাহেদ সহ সরিষা ছিটিয়ে দিচ্ছিল জমিতে। দিনক্ষণ মেপে শীতকাল পড়তে আরো কিছুদিন বাকি থাকলেও এখন থেকে বেশ শীত পড়েছে। কুয়াশা পড়ে ভোর রাতে। ওয়াসিম কালকে আলু লাগানো শেষ করেছে। মাঠে একটা জমিতে শুধু জিরা শাইল ধান কাটতে বাকি আছে। আজকে রোদ উঠেছে অনেকটা। শাহেদ ওয়াসিমের আগে শেষ করে আইলের মাথায় বসে পড়ল। ওয়াসিমকে উদ্দেশ্য করে বলল, চাচি আম্মা বলছিল তোর জন্য একটা মেয়ে দেখতে। ওয়াসিমের সরিষা ছিটিয়ে দেওয়া হাত থেমে গেল। পেছনে ঘুরে শাহিদের দিকে তাকালো। কপালে ভাঁজ ফেলে উৎসুক দৃষ্টি নিয়ে শুধালো, কেন? মেয়ে কি করবে? কেন মানে? তোর জন্য। আমি আবার মেয়ে কি করব? ওয়াসিমের ভাবলেশীন কথায় শাহেদ অবাক হলো, সাথে বিরক্ত। ওয়াসিম ততক্ষণে বুঝতে পেরেছে, তাই আবারও নিজ কাজে ব্যস্ত হলো। মেয়ে দিয়ে কি করে? তোর সঙ্গে বিয়ে দেবে গাধা। আমি গাধা হলে মেয়ে কি বিয়ে করব কেন? তাহলে চাচি আম্মাকে বলি তোর জন্য একটা গাধি দেখতে। দাঁত কিরমির করে কিছুটা রেগেই বলল শাহেদ। ওয়াসিম মিটিমিটি হাসছে। সরিষা ছেটানো শেষ করে শাহেদের পাশে বসলো, বলল, আম্মাকে বলবো তোর জন্য মেয়ে দেখতে। আমার এখন বিয়ে করার ইচ্ছে নেই, বুঝলি? কেন বিয়ে করবি না কেন? মনের মানুষ যেদিন পাবো সেদিন বিয়ের কথা ভাববো। মনের মানুষ এই গ্রামে কই পাবি? মন থাকলে মনের মানুষের অভাব হয় না, শুধু সঠিক মানুষের অপেক্ষা করতে জানতে হয়। এই গ্রামে সুন্দর মেয়ে কেবল কয়টা আছে, তার মধ্যে কাশেম খন্দকারের মেয়ে তো। শাহেদ কথা শেষ করতে পারল না, তার আগেই ওয়াসিম ওকে থামিয়ে দিল। মহুয়ার নামটা যেন তার অন্তর বিষিয়ে দিল। চোখ মুখ আধার করে বলল, জীবনে বিয়ে না করতে পারলেও কাশেম খন্দকারের মেয়েকে কখনো মন দিব না। বিয়ে তো দূরের কথা। শাহেদ হেসে উঠল। ওয়াসিম ভ্রু কুঁচকে তাকালো, হয়তো বোঝার চেষ্টা করছে শাহেদের হাসির কারণ কি। আচ্ছা চল, বিয়ে না হয় কাশেম খন্দকারের মেয়ে নয়, সৈয়দ নাসির মুন্সির মেয়ের সঙ্গেই দিব। মন্দ হবে না বল? ওয়াসিমের রাগ তর তর করে বাড়ল। শাহেদকে জমি থেকে মাটির ঢেল ছুঁড়ে মারল। শাহেদ জমি থেকে উঠে ছুটল মেঠো পথ ধরে। ওয়াসিম বকতে বকতে পিছু নিল। সৈয়দ নাসির মুন্সির দুই মেয়েকে সে বোন মানে, একজন বড় বোন, আরেকজন ছোট বোন। তাদের নিয়ে এমন কথা সে ভাবনাতেও আনতে পারে না। নাজমা বেগম আজ গ্রামের অন্য প্রান্তে গিয়েছিলেন। মাঠ থেকে গরু আনতে গিয়ে গরুর দড়ি ফসকে দৌড়ে দিয়েছে। ওয়াসিম বাড়ি ছিল না বলে তিনি নিজে গিয়েছিলেন পিছু পিছু। গরু নিয়ে থামে কাশেম খন্দকারের আম বাগানের ভেতরে। কঞ্চির বেড়া ভেঙে গিয়েছে। নাজমা বেগম একটু ভয় পেলেন, সাথে ঘৃণাও প্রকাশ করলেন। কাশেম খন্দকার দেখলে নির্ঘাত গরু বেঁধে রাখবেন, কথা শোনাবেন কত।
বাগানের কাছাকাছি যেতেই দেখলো গরুর দড়ি ধরে টেনে বাহির করছে দুটো মেয়ে। মহুয়া আর মালিহা বাগানে বসেছিল। নাজমা বেগমকে দেখে দুজনে দাঁড়ালো। তিনি কিছু বলার আগেই মালিহা মহুয়ার কানে কানে বলল তিনি হলো ওয়াসিমের মা। মহুয়ার সামনে ভয়ার্ত নারীর চেহারা দেখে অবাক হলো, জিজ্ঞেস করলো, আপনাদের গরু? নাজমা বেগম মাথা নাড়ালো। মহুয়া হেসে গরুর দড়িটা উনার দিকে এগিয়ে দিল। তিনি তড়িঘড়ি করে ছুটে গেলেন সেখান থেকে। মহুয়া আরো অবাক হলো। একটু আগের স্মৃতি মনে পড়লো, নাজমা বেগম তাদের বাগান কিংবা জমির সীমানায় পা রাখেননি। মহুয়া গরু দিলেও প্রথম নাগাল না পেলে এগিয়ে আসেনি, বরং মহুয়া নিজে হাত এগিয়ে দিল। এইটুকু তাকে চিন্তায় ফেললো। এ গ্রামে ছুটে চলা সীমার মধ্যে ছিল, স্কুলে ছাড়া অন্য কোথাও কমই যেতে দিত। এখন অবশ্য লুকিয়ে মাঝে মধ্যে বাহিরে যায়। কাশেম খন্দকার মেয়েকে ঘরের মধ্যে রাখতে পছন্দ করতেন, তাই মহুয়া আর মালিহা স্কুলের জন্য তৈরি হয়েছে। কাশেম খন্দকার বাড়ি থেকে হাঁক ছাড়লেন, বললেন মহুয়া যেন নদীর ওপারে যেতে দক্ষিণ দিকে ঘাটে না যায়। আগের মতো পশ্চিম ঘাটে তার ঠিক করা মাঝির সঙ্গে যাবে আর আসবে। সে বহুদিন হতেই মহুয়া আর মালিহা পশ্চিমের মধুমতি নদীর ঘাট দিয়ে পেরিয়ে স্কুলে যেত। সেদিন প্রথম দক্ষিণ ঘাটে গিয়েছিল, তারপরে কত কাহিনী হলো। মহুয়া তার আব্বাজানের কথা অনুযায়ী মালিহাকে নিয়ে পশ্চিমে নদীর ঘাটে গেল। তাদের জন্য বরাদ্দকৃত নৌকায় উঠতে মাঝে বৈঠা তুলল। মধুমতির জল এখন কিছুটা শুকিয়ে গেছে। অনেকটা এগিয়ে গেলে কোথাও কোথাও চরের দেখা ও মিলবে। মহুয়া আর মালিহা নদীর ওপারে নেমে পড়ল। আরেকটু সামনে হেঁটে গেলেই স্কুল পড়বে। দুজনে সেদিকে পানে পা চালালো। পথে যেতে যেতে নাসিমার সঙ্গে দেখা হলো। সে কিছু বলতে চাইলেও মহুয়া তাকে দেখে এড়িয়ে গেল। মালিহার হাত ধরে টেনে নিয়ে গেল। স্কুল শেষে আবারও নদীর পাড়ে নৌকায় করে এপারে আসলো। দুজনের গল্প শেষ যেন হয় না। মালিহার বাড়ি খন্দকার বাড়ির পাশেই। সে প্রায় সময় মহুয়ার সঙ্গেই থাকে। দুজনে সই। সেই ছোটবেলা হতেই। মহুয়া মেঠো পথ পেরিয়ে আইল পথের দিকে আসছিল। হঠাৎ দৃষ্টি আটকে গেল অদূরে। কাশেম খন্দকার একজনের দ্বারা নিজের কাদাযুক্ত জুতো পরিষ্কার করাচ্ছেন। লোকটি এই গ্রামেরই। মহুয়ার দৃষ্টি সরল না। ঘটনাটি সে গাছের আড়াল হতে সামান্য দূরে জমির আইলের মধ্যে দেখল। মালিহা দেখতে পায়নি, তাই শুধালো, কি হলো, দাঁড়ালি কেন? চল তাড়াতাড়ি। হুম। ও হ্যাঁ, চল। থেমে যাওয়া কণ্ঠ শুনে মালিহা ভ্রু কুঁচকালো। দূরে কিছু একটা নজরে আসতেই মহুয়াকে উদ্দেশ্য করে বলল, মহুয়া চল, আজকে পেয়ারা বাগানে পেয়ারা চুরি করতে যাব। মহুয়ার মন মুহূর্তেই পরিবর্তিত হলো। এরকম ফল চুরি করে খাওয়া তার কাছে ঈদ আনন্দের মতো। রাজি হলো তৎক্ষণাৎ। চল যাই। দুজনে ছুটে চলল গ্রাম থেকে একটু দূরে মাঠে পাশে পেয়ারা বাগানের দিকে। মহুয়া আর মালিহা আগে চারপাশে নজর বুলালো, না কেউ নেই। পেয়ারা বাগানের চারিপাশে কঞ্চির বেড়া দেওয়া আছে। দরজা গ্রামের দিকে হওয়ার তারা দুজনে বেড়া ভাগ করে লাফিয়ে প্রবেশ করলো। দুজনে সবে 2-4টে পেয়ারা নিয়েছে, তখনই কেউ বলে উঠল, কে রে আমার বাগানে? মহুয়া পালা, কেউ এসেছে, নিশ্চিত বাগান মালিক হবে। মহুয়া মালিহা বলার আগে সতর্ক হয়ে গিয়েছিল। বাগান মালিক এদিকে আসার আগেই দুজনে বেড়া টপকিয়ে দৌড় লাগালো। সেই দৌড় থামলো গিয়ে কারো সঙ্গে ধাক্কা লেগে। মহুয়া কিছুটা ছিটকে পড়ল জমির দিকে। মালিহার সামনের মানুষটিকে দেখে থেমে গেছে। মহুয়া পড়ে যাওয়া পেয়ারাগুলো কুড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালো। নজর সামনে যেতে অভিব্যক্তি পরিবর্তন হলো। তাদের সামনে ওয়াসিম দাঁড়িয়ে আছে। চোখে ঘৃণা, মুখে রাগ তা স্পষ্ট দেখা যাচ্ছে। মহুয়া তাকে এড়িয়ে যেতে নিলে তখনই শুনতে পেল, পিতা অন্যের সম্পদ শ্রম চুরি করে আর মেয়ে অন্যের ফল। মহুয়া শব্দটুকু শুনে থমকে দাঁড়ালো। মালিহা টের পেল আবার ঝামেলা বাঁধলো বলে। মহুয়া ওয়াসিমের দিকে তাকালো, ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনার সম্পদ কিংবা ফল চুরি না করলেই তো হলো। যে মানুষ অন্যকে ছোট করে তাকে আমার মাস্টারমশাই মানুষ হিসেবেই গণ্য করতে ইচ্ছে করছে না। ওয়াসিম শব্দ করে হেসে উঠল। কিছুটা এগিয়ে এসে দাঁড়ালো। ঘাড়ের গামছাটা গলার দুপাশে দিয়ে বলল, তোমার মাস্টারমশাইকে বলিও তো, যে অন্যের সম্পদ ও শ্রম ঠকিয়ে নেয় তাকে কি বলে? আপনি স্কুলে পড়েনি, জানেন না? পড়েছে তো, তবে স্কুল পেরিয়ে বেশি দূর যেতে পারেনি। নয়তো গ্রামে কি আর আজ অত্যাচারের জমিদারের মতো শাসন থাকতো?
মহুয়া আর প্রতিউত্তর করল না। এক পলক ওয়াসিমের তাকিয়ে হনহনিয়ে হাঁটা দিল। ওয়াসিমের কথা তার অসহ্য লাগে। নৌকা পোড়োতে কিছুটা সহানুভূতি জেগেছিল বটে, তবে তা ধীরে ধীরে মিশে যাচ্ছে। সামান্য ফলই তো চুরি করছে, এটাকে কি চুরি করা বলে? ওয়াসিম মহুয়ার যাওয়ার পানে তাকিয়ে আছে, মনে মনে কিছু একটা ভাবছে, তা মুখশ্রিয়া দৃষ্টি দেখে বোঝা যাচ্ছে। কিছুটা দূরে যাওয়ার পর মহুয়া আবার পিছু ঘুরলো। ওয়াসিম তাকিয়েই ছিল। তাকে দেখে ঝিপ ভেঙচি দিয়ে আবারও ছুটলো। ওয়াসিম না চাইতেও হেসে ফেলল। মহুয়ার পানে চেয়ে মনে মনে আওড়ালো, যে কন্যার দেখা পাইনি আগে, যে কন্যার দেখা পাইনি আগে, সে কন্যা কেন আজকাল আশেপাশে ঘুরে? শীতের আগমন ঘটেছে। পৌষ মাস কাল ঘি পড়েছে। কুয়াশায় ঢাকা চারিপাশ। অদূরে কিছু দেখা যাচ্ছে না। কনকনে ঠান্ডায় কাঁপছে শরীর। সূর্যের দেখা পাওয়া মুশকিল হয়ে গেছে। কাল আজ রোদের দেখা নেই। হিমেল হাওয়া শীত বাড়িয়ে দিচ্ছে। গরম উষ্ণতা পাওয়ার জন্য গ্রামে বাড়ির সামনে কিংবা ফাঁকা মাঠে আগুন জ্বালিয়ে উষ্ণতা নিচ্ছে। দুপুর হয়ে আসলেও আজ রোদ উঠল না। সময় গড়িয়ে গেলেও কাজও এগোলো না। ওয়াসিম উনুনের ধারে বসে আজ পোহাচ্ছে। নাজমা বেগম দুপুরে উনুনে খেজুরের রস ক্ষীর বসিয়েছেন। গন্ধে সে চোখ বন্ধ করে শ্বাস নিচ্ছে। ওয়াসিমের ভীষণ পছন্দের খেজুরের রসের ক্ষীর। নাজমা বেগম ছেলের কাণ্ডে হাসছেন। ওয়াসিম ভাই বাড়ি আছেন? আছে। শ্রাবণ বাড়ির ভেতরে প্রবেশ করলো। ওয়াসিম ততক্ষণে উঠে পড়লো। তার দিকে এগিয়ে এসে শুধালো, কি হচ্ছে শ্রাবণ? বড় আব্বা আপনাকে ডাকছেন। আলু জমিতে সেচ দিতে হবে। সেচ পাম্প নতুন কিনে এনেছে আজই। আগেটা তো পুরনো হয়ে নষ্ট হয়ে গেল। তাড়াতাড়ি চলো, তোমায় লাগবে। ওয়াসিম যেতে সম্মতি জানালো। নাসির মুন্সি ডাকবে আর সে যাবে না এমনটা খুব কমই হয়েছে। নিজের ছেলের মতোই ভালোবাসেন। ওয়াসিম জমিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিলে নাজমা বেগম থামিয়ে দিল। ক্ষীর তুলে বাটিতে দিল। না খাইয়ে কাজে গেলে সারাদিনে আর খোঁজ থাকবে না। ওয়াসিম না পেরে হাত ধুয়ে বসে পড়ল আঙিনায় পিঁড়ির ওপর। তৃপ্তি সহকারে খেলো ওয়াসিম। ছেলের মুখে তৃপ্তির হাসি দেখে নাজমা বেগমও বেশ খুশি হলেন। এ জীবনে ছেলে ছাড়া আছেই বা কে? ওয়াসিমই একমাত্র সম্বল। তাকে ছাড়া জীবন অচল। ওয়াসিম ভাবনার মধ্যেই উঠে পড়ল। যাওয়ার জন্য উদিত হলে নাজমা বেগম জিজ্ঞেস করল, কেমন হয়েছে আজকের ক্ষীর? বড় বড় মতো ভীষণ সুস্বাদু। ছেলের বলা প্রশংসায় নাজমা বেগম খুশি হলো। মাথায় হাত রেখে দোয়া করলো। ওয়াসিম চলে গেল। নাজমা বেগম সেদিকে তাকিয়ে রইল। কিছু কথা মনে পড়তেই চোখে জল গড়িয়ে পড়ছে। ধীর কণ্ঠে টোঠের কোণা আওড়ালো, আমার আধার জীবনে একমাত্র আলোর প্রদীপ তুই বাপজান। আল্লাহ তোকে শত বছর বাঁচিয়ে রাখুক। জীবনের শেষ সময়ে আমার খাটিয়া বহন করার তৌফিক দান করুক। নাসির মুন্সি, শাহেদ ও ওয়াসিফ সহ আরো অনেকে জমির আইলে দাঁড়িয়ে আছে। আলু, সরিষা, গমে পানি দিচ্ছে। ওয়াসিম কোদাল কাঁধে দাঁড়িয়ে আছে। আলুর জমিতে পানি হতেই কোদাল দ্বারা মাটি নিয়ে নালা ভরাট করে দিল। সরিষা সেচাও শেষ। নাসির মুন্সি সহ শাহেদ ও ওয়াসিম বাড়ির পথে পা বাড়ালো। সন্ধে হয়ে আসছে, বাড়ি যাওয়া প্রয়োজন। তিনজনে গল্প করতে করতে জমি থেকে কাঁচা রাস্তায় উঠতেছিল। আচমকা কারো কণ্ঠ ভেসে আসলো, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছি। কতদিন পর বাড়ি ফিরলাম, এই জন্য আরো বেশি ভালো লাগছে। কতদিন পর আপনাদের আমার চেনা গ্রাম ও প্রকৃতি দেখছি। ভালো না থেকে পারি? নাসির সাহেব হাসলেন, মাথা নাড়িয়ে সম্মতি জানালেন। তা তো অবশ্যই। থাকছো কতদিন এবার গ্রামে? পড়াশোনা শেষ বলা যায়, আরেকবার যেতে হতে পারে কিছুদিনের জন্য। তারপর থেকে এই গ্রামেই থাকবো, চাষাবাদ করব। পড়াশোনা করে চাষাবাদ? শাহিদের প্রশ্নে জসিম অবাক না হয়ে হাসলো। প্রত্যুত্তরে বলল, কেন চাষাবাদ খারাপ? যে মাটিতে বড় হয়েছে সে মাটির বুকেই ফসল ফলাবো। চাকরি কিংবা ব্যবসার চেয়ে নিজেদের জমি আবাদ করব। এটা কি ভালো না? নাসির মুন্সি বরাবরের ন্যায় মুগ্ধ হলেন জসিমের ব্যবহারে। খন্দকার বাড়ির একমাত্র এই ভালো ছেলে, যাকে বলা যায় খাঁটি সোনা। ছোট থেকে গ্রামের মানুষের সাহায্যের জন্য এগিয়ে আসতো। কাশেম খন্দকার বড় আব্বা হলেও অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো। এজন্য তাকে অন্য জেলায় পড়াশোনার জন্য পাঠানো হয়েছিল। গ্রামে আসে না খুব একটা।
কাশেম খন্দকার চান না তাই হয়তো। সে থাকতে সুবিধা কম হবে, বাড়ির লোক অন্যায়ের বিরুদ্ধে কথা বললে অনেকে বিশ্বাস করবে, এই ভয়ে হয়তো বাড়ির বাহিরে রাখতো। জসিম চলে গেছে। ওয়াসিম এতক্ষণ তারই গল্প শুনল। নাসির সাহেবও তার বাড়ির পথে গেল, সাথে শাহেদও। কেবল ওয়াসিম একা হেঁটে চলল, আনমনে হাঁটতে হাঁটতে পথ ভুলল, দিক না দেখেই চলল। নরম ঘাসের উপরে পদচারণ হতে কখন শক্ত মাটিতে পা মারিয়েছে তা খেয়াল করেনি। হঠাৎ শীতল জলের ছোঁয়ায় তার হুঁশ ফিরল। গ্রামের মসজিদে আজানের ধ্বনিও হলো তখনই। সূর্য হেলেছে, সন্ধে লেগে এসেছে, অল্প আধার নেমেছে সবে। ওয়াসিম চমকে তাকালো, এদিক সেদিক তাকিয়ে দেখলো এটা কাশেম খন্দকারের বাড়ির পেছনের দিক। কাশেম খন্দকারের পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে সে। জমির পাশে পানি জমে আছে, তা পায়ে লেগেছে। ওয়াসিম অবাক হয়ে তড়িৎ গতিতে পুকুর পার হতে নেমে পড়ল। আজান শেষ হয়েছে। ওয়াসিম ফিরে আসতে নিল, কিন্তু আবারও হঠাৎ কারো হাসি আর নুপুরের শব্দে পা থেমে গেল। হাসি আর নুপুরের দুই শব্দযোগে অদ্ভুত এক ধ্বনি পাচ্ছে। ওয়াসিম পিছু ফিরল, নজর বুলিয়ে আশেপাশে দেখল, কিন্তু নজরে কিছুই আসলো না। সন্ধে হয়ে আসাতে কিছুটা আধার লাগছে চারিপাশ। আশেপাশে সেই হাসির শব্দ বন্ধ হলেও নুপুরের শব্দ আসছেই, শুধু নজরে ধরা পড়ছে না। তবে টের পাচ্ছে লিচু বাগানের দিকে কেউ হাঁটছে। ওয়াসিমের হৃদয় হঠাৎ প্রফুল্ল হয়ে উঠল। ঘৃণা ভুলে এক পা দু পা করে এগিয়ে গেল। পুকুর পাড়ের পাশেই লিচুর বাগান ছিল, তার কিছুটা সামনে খন্দকার বাড়ি। ধীরে ধীরে অন্ধকার গাঢ় হচ্ছে, অমাবস্যা হাওয়াতে আলোর দেখা কম মিলল। ওয়াসিম ধীরে ধীরে লিচু বাগানের শেষ প্রান্তে পৌঁছালো। ওয়াসিম থমকে দাঁড়ালো, বিমোহিত হলো তার হৃদয়। তার থেকে সামান্য দূরে উল্টো পিঠ হয়ে দাঁড়িয়ে আছে শাড়ি পরিহিতা এক সুন্দর রমণী। এই ভর সন্ধ্যেতে চুল কোমর পর্যন্ত ছেড়ে দেয়া, যা গ্রামের মহিলাদের ভাষ্যমতে অপরাধের ন্যায়। মেয়েটি পা বাঁকিয়ে নুপুর নাড়াচ্ছে, পায়ে লাল আলতা, তা অস্পষ্ট দেখা যাচ্ছে, আধারে লাল কালচে দেখাচ্ছে। মেয়েটির আপন মনে খিলখিলিয়ে ওঠা হাসি কারো হৃদয় অনুভূতির বর্ষণ করলো। বিমোহিত হলো দৃষ্টি, তাকে সে মেয়ে টের পেল। ওয়াসিমের থমকে যাওয়া দৃষ্টি গাঢ় হলো। এক পা দু পা করে মেয়েটির দিকে পা বাড়াতে থাকলো। হুট করে কারো পায়ের শব্দে মেয়েটি পেছন ফিরে চাইলো। আধারে কেবল লিচুর গাছের আড়ালের মানুষের অন্ধকার মূর্তির মতো নজরে পড়ল। মেয়েটি কিছুটা ভয় পেল, কিছুটা চিৎকার করে ছুটে পালালো। ওয়াসিম হতবিহ্বল হয়ে চমকে উঠল, সজ্ঞানে ফিরল তৎক্ষণাৎ। তাকালো দূরে মহুয়ার ছুটে চলার পানে, শাড়ির আঁচল মাটিতে লুটিয়ে পড়ে আছে। আট পৌড়ে করে পরা কমলা রঙের শাড়িতে বেশ লাগছে। কেবল আফসোস, কেন সে রমণীর কাজল দুটো চোখ আর শ্যাম বরণ মুখটা স্পষ্ট দেখতে পেল না। পর মুহূর্তে ওয়াসিম নিজের চিন্তাধারাকে ধিক্কার জানালো, নিজের প্রতি রাগ প্রকাশ করলো। মহুয়া তাকে দেখতে না পেলেও ওয়াসিম ঠিকই চিনতে পেরেছে পেছন ফেরার সময় আর কণ্ঠ শুনে। তবে তার মনের আকাঙ্ক্ষা দেখে অবাক, সাথে রাগ হলো। কেমন এমন আকাঙ্ক্ষা? আগে তো এমন হয়নি, তবে এখন কেন? আর মহুয়াকে দেখেই কেন? দূর হতে তো তার অস্তিত্ব টের পাইনি, তবু এখানে এলাম কেন? তার ভাবনার মাঝে কারো পায়ের আওয়াজ পেল, মনে হচ্ছে এদিকে এগিয়ে আসছে। ওয়াসিম তড়িঘড়ি করে বাগান ত্যাগ করলো। পরদিন সকালবেলা কাশেম খন্দকার ও জসিম গ্রাম ঘুরতে বেরিয়েছে। আজকে জাহিদকে সঙ্গে আনেনি, জসিমকে নিজের আয়ত্তে রাখতে হবে বলে এসব ফন্দি। জাহিদ আর জসিম একই মায়ের সন্তান হলেও দুজন দুই প্রকৃতির মানুষ। এই সমাজের জন্য জসিম ভালো হলেও তার জন্য ক্ষতিকর। গ্রামের সকল মানুষ কাশেম খন্দকারকে সালাম দিচ্ছে, তিনি কেবল অনাগ্রহী মুখে হাসি ঝুলিয়ে উত্তর দিচ্ছেন। জসিম আবার তাদের সঙ্গে হাসি মুখে ভাব বিনিময় করছে, বাচ্চাগুলোর সঙ্গে খেলছে মাঝে মধ্যে। কাশেম খন্দকারের তা মোটেও ভালো লাগলো না, তবে সহ্য করলো। জসিম তখন এক বৃদ্ধার কথা মন দিয়ে শুনছিল। হঠাৎ তার মনোনিবেশ ভঙ্গ করে এক নারী কণ্ঠ। জসিম এদিক সেদিক তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। তবে নজরে পড়ল কেবল কাঙ্ক্ষিত একটি বাড়ি, যেখানে সদ্য মেলে দেওয়া কাপড়গুলো নড়ছিল। কেউ একজন তার নজর টের পেতে সেখান থেকে পালালো। কেবল নজরে পড়ল শুভ্র ওড়না। জসিমের কানে একটু আগে বলা কথাটাই বাজছে, জালিমের পাশে আলিম সাজতে এসেছে। এই কথাটা তার হৃদয়ে আঘাত হানে। না জেনে এমন কথা কে বলতে পারে? এর উত্তর জানতে হবে। জসিম কাশেম খন্দকারের কাছে এলো। বড় আব্বা, আপনি বাড়ি ফিরে যান, আমি একটু পরে আসছি। কই যাবি? আমার এক বন্ধুর বাড়ি যাব, আপনি যাবেন?
কাশেম খন্দকার অনাগ্রহ হলো, তিনি চলে গেলেন। জসিম এক পা দু পা করে মুন্সি বাড়ির দিকে এগিয়ে এলো। আশেপাশে তাকিয়ে দরজায় কড়া নাড়ল। খানিক বাদে দরজা খুলে গেল। মাটিতে নিবন্ধ দৃষ্টি উঁচু হতেই নজরে পড়ল সুন্দর দুটো চোখ আর গালের ডান পাশে কুচকুচে কালো তিলটা। মেয়েটার মাথা অবধি লাল ওড়না দিয়ে আবৃত রয়েছে। সামনের মেয়েটির মুখশ্রী কঠিন হয়ে এলো। এভাবে তাকিয়ে দেখছেন কি? আপনার সুন্দর দুটো চোখ আর গালের ডান পাশে কুচকুচে কালো তিলটা। সহজ স্বীকারোক্তিতে মেয়েটি হতবিহ্বল হয়ে তাকালো। জসিম খানিকের মধ্যে টের পেল সে কি বলে ফেলেছে। তড়িৎ গতিতে মত পাল্টাতে চাইল। অনুতপ্ত হয়ে তাড়াতাড়ি বলল, দুঃখিত, আমি আসলে এমন বলতে চাইনি। আহ, আমি আসলে একজনের খোঁজে এসেছি। আব্বাজান বাড়ি নেই। কে আপনার আব্বা? নাসির চাচা? জি। সে উত্তরটুকু দিয়ে জসিমের মুখের উপরে দরজা বন্ধ করে দিল। হাফ ছাড়লো এই ভেবে তার নামে অভিযোগ করতে আসেনি, তার মানে সে ওই কথা বলছে তা টের পায়নি। সে জানলো না তাকে টের পাওয়ার জন্য তার অন্যায় দায়ী, যে তাকে চিহ্নিত করতে সাহায্য করেছে। শীতের প্রকোপে ঘর থেকে বাহির হওয়া মুশকিল হয়ে পড়েছে। কিছুদিন থেকে রোদ উঠছে না, সকাল দুপুর বিকেলেও ভোরের মতো কুয়াশা লেগে থাকে। আজও তার ব্যতিক্রম হয়নি। কুয়াশায় চারপাশ ঢেকে আছে, সামান্য দূরের কিছুই দেখা যাচ্ছে না এমন। শীতে কাঁপছে অনেকে। গরম কাপড়ের অভাবে কেউ বা মায়ের কোলে শাড়ির আঁচলে লুকিয়ে আছে। এমনই এক দৃশ্যে ওয়াসিমের দৃষ্টি আটকালো। সে সকালে বাড়ি থেকে বেরিয়ে 2 গ্রাম পেরিয়ে এক গ্রামে কাজে এসেছিল। সঙ্গে কেউ ছিল না। ফেরার পথে গ্রামের এক বাড়ির উঠোনে নজর পড়ে। সেখানেই দেখা মিলে দুটো ছেলে মায়ের আঁচল ঢেকে রোদের অপেক্ষা করছে। ছনের অর্ধ ভাঙা চালের নিচে একটি আরেক বৃদ্ধা বসে আছে, হয়তো মা কিংবা শাশুড়ি হবে। ওয়াসিম সেভাবে থমকে দাঁড়িয়ে রয়েছে অনেকটা সময় ধরে। ছোটবেলায় মায়ের কথা মনে পড়ছে। সেও এভাবে শাড়ির আঁচলে ঢেকে থাকতো, অবশ্য শরীরে মোটা কাপড় থাকতো, তবুও শীত লাগতো। মায়ের শাড়ির আঁচলে এক অদ্ভুত জাদু আছে। মোটা কাপড় শীত কমাতে না পারলেও মায়ের শাড়ির আঁচল শরীরে জড়ালে সবচেয়ে বেশি উষ্ণতা অনুভব হয়। তুমি কে বাবা? এখানে দাঁড়িয়ে কি করছো? ওয়াসিম ভাবনাচ্যুত হলো, চমকে তাকালো পেছনে। একটা বৃদ্ধ লোক আছে দাঁড়িয়ে, তার উৎসুক দৃষ্টি উত্তরের আশায় তাকিয়ে আছে তারই পানে। আমার নাম ওয়াসিম রহমান, আসাদ রহমানের ছেলে। আমার বাড়ির রাজাপুরে। ও, তুমি আসাদের ছেলে? আমি চিনি তোমার বাবাকে, খুব ভালো মানুষ ছিল, কিন্তু তার মৃত্যু আমার আফসোস করিয়েছিল। আমাকে চাচা ডাকতো। এই গ্রামে আগে কত আসতো। ভালো মানুষ বেশি দিন বাঁচে না, এই কথা আসলেই সত্য। বৃদ্ধর উত্তরে ওয়াসিম প্রথমে হাসলেও পর মুহূর্তে আবার মন ভার হলো। বাবার সুনাম শুনলে যে কোনো সন্তানই খুশি হবে, কিন্তু মৃত্যুর কথা মনে পড়লে মন ভার হয়ে আসবে। কাশেম খন্দকার এখনো তেমনই আছে। তোমার বাবার জমিগুলো তো তার কাছে রেখেছিল, ছাড়িয়ে এনেছো? ওয়াসিম চোখে জল লুকালো, বৃদ্ধার প্রশ্নে তাকালো। কিছুটা অবাক হয়ে সে নিজেও প্রশ্ন করলো, আপনি কিভাবে জানেন বাবা কাশেম খন্দকারের কাছে জমি বন্ধক রেখেছিল? তোমার বাবা একবার বলেছিল তোমার মায়ের এবং তোমার অসুস্থতার জন্য অর্থের প্রয়োজন ছিল। তার আগেও ঘর করার জন্য কিছু জমি বন্ধক রেখেছিল, পরে পরে সব ছাড়িয়ে আনবে বলেছিল। তারপর তো শমশেরের মৃত্যুর খবর শুনলাম। ধীরে ধীরে তোমাদের গ্রামে আমারও যাওয়া বন্ধ হলো। এখন তো ঠিক মতো চলতে পারি না, তাই কোথাও যাওয়া হয় না। আপনি জানেন কাশেম খন্দকার বাবার মৃত্যুর পর মাকে জানায় বাবা 5 বিঘে জমি তার কাছে একেবারে বিক্রি করেছে এবং তার কাছে দলিলও আছে। বৃদ্ধ বেশ অবাক হলো, একটু ভেবে বলল, এটা নিশ্চয় কাশেম খন্দকারের চালাকি। সে নিশ্চয় টিপসই নিয়ে জমি লিখে নিয়েছে। একবার শামসের বলেছিল কাশেম খন্দকার কিসে যেন রঙিন ছাপ নিয়েছিল, বলেছিল জমি বন্ধকের প্রমাণের কাগজ। সে তো লেখাপড়া জানতো না, তখন সেখানকার কেউ তেমন লেখাপড়া জানতো না। এখনো খুব কমজন লেখাপড়া জানে। ওয়াসিম আরো কিছু কথা এবং পরামর্শ নিয়ে বাড়ির পথে রওনা দিল। হাতে তার একটি লাঠি ছিল, 2 হাতে ঘুরাতে লাগলো আর ভাবতে ভাবতে আইল পথ ধরে গ্রামের দিকে রওনা দিল। কাশেম খন্দকার কাদের খন্দকার উঠোনের বাদিকে বৈঠকখানায় বসে আছে। খন্দকার বাড়িটা তার পিতা মোহরের তৈরি, কিছুটা জমিদার বাড়ির মতোই বটে, তবে একতলা বিশিষ্ট, ঘরে অনেকগুলো।
কাশিম খন্দকারের বৈঠকখানায় আলাপের সময় কারো যাওয়া নিষেধ থাকে, বিশেষ করে বাড়ির ছেলে মেয়েদের। কেবল জাহিদই যেতে পারে। বলো হামিদুল, কি বলতে এসেছো? হামিদুল এই গ্রামে বসবাসরত একজন কৃষক। তার চোখে জল টলমল করছে, হাত দুটো কাশিম খন্দকারের দিকে জোর করে আছে, মনে হচ্ছে ভিক্ষা চাইছে। আমার কিছু টাকার প্রয়োজন, আপনি কি আমাকে দিতে পারবেন? আমি সুদে আসলে তা আপনাকে ফিরিয়ে দেব পরে। আমার মেয়ের বিয়ের জন্য অনেক টাকার প্রয়োজন পড়েছে, একটা হালের গরু দিতে হবে, কিন্তু বাড়িতে তো দুটো ছাগল ছাড়া কিছুই নাই। যতটুকু জমি আছে তা আবাদ করে মানুষের বাড়ি কাজ করে সংসার চলে।